হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে, যেটা তোমাদের আরআরবি, গ্রুপ ডি এবং এনটিপিসি জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমাদের আপকালীন যে সকল কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেই সকল এক্সামের জন্যও কিন্তু এই সায়েন্সের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এর আগে ৩ খানা ক্লাস করিয়েছি, যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে এক এক করে দেখে নেবে। আজকে আমাদের এটা ক্লাস নম্বর 4। ক্লাস নম্বর 4 এ দেখো কোশ্চেনগুলো কি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেন আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। শুধু প্রশ্ন উত্তর নয়, প্রশ্ন উত্তরের পাশাপাশি সেই কোশ্চেন রিলেটেড আরও যে সকল তথ্য হয় সমস্ত কিছুই আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। এর আগের আমরা যে ৩ খানা ক্লাস করেছি এইভাবেই করেছি। ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নিম্নোক্ত কোন যৌন সংক্রমিত রোগটি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়? যৌন সংক্রমিত রোগ যেটা ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয় সেটা হচ্ছে কোনটা? টাইফয়েড, আঁচিল, গনোরিয়া না হচ্ছে এইচআইভি এডস? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, গনোরিয়া। গনোরিয়া যেটা কিন্তু একটা যৌন সংক্রমিত রোগ এবং ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়। এখান থেকে দেখে নাও গনোরিয়া। গনোরিয়া ব্যাকটেরিয়ার এই যে নেইসেরিয়া গনোরিয়া দ্বারা সৃষ্ট হয়, কোনো ভাইরাস দ্বারা নয়। ঠিক আছে? এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। এটি একটি যৌনবাহিত ব্যাকটেরিয়াল সংক্রমণ। তারপরে দেখো টাইফয়েড, ওখানে অপশান দেখো টাইফয়েড যেটা হচ্ছে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ। এটা মনে রাখো, এটি যৌনবাহিত নয়, দূষিত খাবার বা জলের মাধ্যমে ছড়ায়। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর, দুর্বলতা, পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া। তারপরে চলে যাও এইচআইভি এডস। এইচআইভি এডস যেটা হচ্ছে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যার ফুল ফর্ম। আর এডসের ফুল ফর্ম কি না? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? তো এইচআইভি এডস ঘটায়, এটি একটি যৌনবাহিত সংক্রমণ, তবে এটি ভাইরাস দ্বারা সৃষ্ট, ব্যাকটেরিয়া দ্বারা নয়। বোঝা গেল? আর আঁচিল যেটা রয়েছে অপশানে, আঁচিল বিশেষ করে যৌনাঙ্গের আঁচিল, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, মনে রাখো এইচপিভির নির্দিষ্ট স্ট্রেন দ্বারা সৃষ্টি হয় এই আঁচিল। এইচপিভি একটি যৌনবাহিত ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত নয়, এটা একটা ভাইরাস গঠিত রোগ। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে? 2025-এ এই ধরনের কোশ্চেন এসেছিল অ্যাসিডেশন আর রিজনস দিয়ে। তো এখানে ফার্স্ট অ্যাসিডেশন যেটা রয়েছে দেখো, শব্দ তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ, আর রিজনসে কি দেওয়া রয়েছে না, শব্দ তরঙ্গের বিস্তারের জন্য একটি বস্তুগত মাধ্যমের প্রয়োজন হয়। তো এই যে দুটো অ্যাসিডেশন এবং রিজনস, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদেরকে ঠিক করতে হবে। বলো। তো এখানে কিন্তু শব্দ তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ, এই কথাটা কিন্তু এখানে মিথ্যা বলা রয়েছে। তার মানে অ্যাসিডেশন তো ভুল বলাই আছে। আর বাকি শব্দ তরঙ্গের বিস্তারের জন্য একটা বস্তুগত মাধ্যমের প্রয়োজন হয়। তো অবশ্যই বস্তুগত মাধ্যমের প্রয়োজন হয় বিস্তারের জন্য। তাহলে রিজনসটা সঠিক রয়েছে, সত্য রয়েছে। তাহলে অ্যাসিডেশন মিথ্যা কিন্তু রিজনস সত্য। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক আনসার। এখান থেকে দেখে নাও, শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ নয়। যান্ত্রিক তরঙ্গ হিসাবে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম, কঠিন, তরল বা গ্যাস অপরিহার্য, কারণ এটি মাধ্যমের কণাগুলোর কম্পনের মাধ্যমেই কিন্তু এগিয়ে যায়। মাধ্যমের অবশ্যই প্রয়োজন, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় হতে পারে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, আর্কিমিডিস। আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তুকে কোনো প্রবাহিত নিমজ্জিত করা হলে বস্তুটি কি অনুভব করে? আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তুকে কোনো প্রবাহিতে নিমজ্জিত করা হলে তখন বস্তুটি কি অনুভব করে? কি অনুভব করবে? তো সে তরল দ্বারা অপসারিত প্রবাহের ওজনের সমান একটা ঊর্ধ্বমুখী বল একটা সে কিন্তু অনুভব করবে, প্রবাহের ওজনের সমান। ঠিক আছে? এখান থেকে দেখুন আর্কিমিডিসের নীতি, যখন কোনো বস্তু সম্পূর্ণরূপে বা আংশিকভাবে কোনো তরলে নিমজ্জিত থাকে তখন এটি একটি ঊর্ধ্বমুখী প্লবতা বল অনুভব করে, যা তার দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। একটা নিম্নমুখী বল যা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, এই যে কথাটা বলা রয়েছে অপশানে, এটা কিন্তু একদম ভুল। তরলের কারণে বলটি ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নয়। আর কি, এর ওজনে কোনো পরিবর্তন হয় না, এটাও ভুল। বস্তুর ওজন একই থাকে, তবে প্লবতা বলের কারণে বস্তুর উপর ক্রিয়াশীল নিট বলটা সেটা পরিবর্তিত হয়। আর একটা ঊর্ধ্বমুখী বল যা বস্তুর ওজনের সমান, এ কথাটাও এখানে অপশানে ভুল রয়েছে।
কেন ঊর্ধ্বমুখী বল অপসারিত তরলের ওজনের উপর নির্ভর করে, বস্তুর ওজনের উপর নয়। ঠিক আছে, তো এরপর চলে যাও 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। থমসনের পরমাণু মডেল অনুসারে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? থমসনের যে পরমাণু মডেল সেই অনুসারে এটি নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক? তো এখানে সঠিক যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ইলেকট্রনগুলি একটা ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে। এই কথাটা কিন্তু ঠিক। তারপরে এখান থেকে থমসনের পরমাণু মডেল, যেটা 1904 সালে যে থমসন পরমাণুর একটা মডেল প্রস্তাব করেন, যা প্রায়শই প্লাম পুডিং মডেল হিসেবে উল্লেখ করা হয়। এই মডেল অনুসারে পরমাণু একটা ধনাত্মক চার্জযুক্ত গোলক দ্বারা গঠিত, যার মধ্যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো এমবেড করা থাকে অনেকগুলো পুডিংয়ের মধ্যে, কিসমিসের মতো। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমন একটি প্রক্রিয়া যেখানে পরিপাক নালী থেকে শোষিত পদার্থ বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় এবং সেখানে সেগুলো জটিল পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়? বলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা এমন একটা প্রক্রিয়া যেখানে পরিপাক নালী থেকে শোষিত পদার্থ বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় এবং সেখানে সেগুলি জটিল পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ হয়ে যাবে এখানে সঠিক আনসার। আত্তীকরণ হলো সেই প্রক্রিয়া যেখানে খাদ্যনালী থেকে শোষিত পদার্থগুলো বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়, যেখানে তারা প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেটের মতো জটিল পদার্থ তৈরি করতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াটি মানবদেহের কোষের বৃদ্ধি, মেরামত এবং শক্তি উৎপাদনের জন্য অত্যাবশ্যক। শোষিত পুষ্টি উপাদান যেমন অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড রক্ত প্রবাহের মাধ্যমে বিভিন্ন টিস্যু এবং অঙ্গের বিতরণ করা হয়। তারপরে দেখো অপশানে যেটা রয়েছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ, শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া সূর্যরশ্মিকে গ্লুকোজ সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এতে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করতে কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোক ব্যবহৃত হয়। আর অপশানে কি ছিল? হজম বা পরিপাক। হজম হলো জটিল খাদ্য উপাদানগুলোকে সরল আকারে ভেঙে ফেলার প্রক্রিয়া, যা শরীর দ্বারা শোষিত হতে পারে। এটি খাদ্যনালীতে বিভিন্ন পর্যায়ে ঘটে, যার মধ্যে এনজাইম এবং যান্ত্রিক ক্রিয়া জড়িত। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন মৌলটি প্রকৃতিতে একটি অণু হিসাবে বিদ্যমান নয়? একটা অণু হিসাবে বিদ্যমান নয়। তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে হিলিয়াম। বিশেষ করে যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, প্রকৃতিতে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, তো এগুলো কিন্তু সাধারণত অণু হিসাবে বিদ্যমান থাকে না। এরা একক পরমাণু হিসেবে স্বাধীনভাবে থাকে। একক পরমাণু যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে হিলিয়াম, রেডন, নিয়ন, জেনন, আর্গন, ক্রিপ্টন, যেগুলো বললাম এখনই, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো রয়েছে সেগুলো। আর দ্বি পরমাণু অণুর মধ্যে যদি থাকে তখন হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো। এবার দেখো 7 নম্বর কোশ্চেন, উদ্ভিদ দেহের কেবল কিছু নির্দিষ্ট অংশেই বৃদ্ধি ঘটে কেন? উদ্ভিদের দেহের কেবল কিছু নির্দিষ্ট অংশেই বৃদ্ধি ঘটে কেন? ভাজক কলা কেবল নির্দিষ্ট অংশে অবস্থিত, মাধ্যাকর্ষণ কিছু অংশে বৃদ্ধিকে বাধা দেয়, জল কেবল গাছের উপরের অংশে পৌঁছয়, না উদ্ভিদের কেবল কিছু অংশ সূর্যালোক পায়? তো নিচের অপশানগুলো দেখতেই পাচ্ছ, তো তিনটে কোনোটাই হওয়া সম্ভব নয়। যেটা রয়েছে ফার্স্ট অপশান নাম্বার এ, ভাজক কলা কেবল নির্দিষ্ট অংশে অবস্থিত, এই কারণে নির্দিষ্ট অংশেই বৃদ্ধিটা ঘটে। বোঝা গেল? আর তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে জয়েন করে যাবে ক্লাসের শেষে। এখানে কিন্তু আমাদের এই ক্লাসের পিডিএফ কিন্তু আমরা দিয়ে দেবো। আগের ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিয়েছি, গিয়ে সংগ্রহ করে নাও। আর এই ক্লাসের পিডিএফও আমি দিয়ে দেবো। আর বাকি এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের এক্সামের আগে পর্যন্ত এখন চলবে। 8 নম্বর কোশ্চেন দেখো, প্রজননগত স্বাস্থ্যে গর্ভ নিরোধক পদ্ধতি অবলম্বনের লক্ষ্য কি? প্রজননগত স্বাস্থ্যে গর্ভ নিরোধক পদ্ধতি অবলম্বনের লক্ষ্য কি? না অপরিকল্পিত গর্ভধারণ প্রতিরোধ করা। গর্ভ নিরোধক বলতে যৌন কার্যকলাপের সময় গর্ভাবস্থা প্রতিরোধের জন্য ব্যবহৃত পদ্ধতি বা ডিভাইস বোঝায়। এটি ব্যক্তি বা দম্পতিদের তাদের সন্তানদের সময় ও সংখ্যা পরিকল্পনাও নিয়ন্ত্রণ করতে দেয়। 9 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি কোনো পদার্থের বৈশিষ্ট্যমূলক ধর্ম? সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে অপশন নাম্বার বি, রোধাঙ্ক। এটি কোনো পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য যা উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এটি পরিবাহীর আকার, আকৃতি বা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না।
আর অপশানে যেগুলো রয়েছে রোধ হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য নয়, বরং এটি পরিবাহীর আকার, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আর যেটা রয়েছে তড়িৎ প্রবাহ এবং বিভব পরিবর্তন, এগুলো সার্কিটের অবস্থা বা মানের ওপর নির্ভর করে পদার্থের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নয়। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 10 নম্বর কোশ্চেন, কঠিন এবং তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থকে সহজেই সংকুচিত করা যায় কেন? কঠিন না তরল পদার্থের তুলনায় গ্যাসকে সহজে সংকুচিত করা যায়, কেন করতে পারি? না, কারণ হচ্ছে গ্যাসগুলিতে বৃহৎ আন্তঃআণবিক স্থান সহ শিথিলভাবে সন্নিবিষ্ট কণা থাকে। গ্যাসগুলোতে বৃহৎ আন্তঃআণবিক স্থান সহ শিথিলভাবে সন্নিবিষ্ট কণা থাকে। এই জন্য দেখে নাও, গ্যাসের সংকোচন, গ্যাস সহজে সংকুচিত করা যায় কারণ এর কণাগুলো আলগাভাবে বিন্যস্ত এবং এদের মধ্যে আন্তঃআণবিক স্থান বেশি থাকে। এই বৈশিষ্ট্যের কারণে চাপ প্রয়োগ করে এদেরকে ছোট আয়তনে সংকুচিত করা যায়। আন্তঃআণবিক স্থান কঠিন এবং তরল তুলনায় গ্যাসের কণাগুলোর অনেক দূরত্বে অবস্থান করে, যার কারণে এরা খুব সহজেই সংকুচিত হতে পারে। আর গতিশক্তি, গ্যাসের কণাগুলোর গতিশক্তি বেশি, যা তাদের অবাধে চলাচল করতে এবং যে কোনো উপলব্ধ স্থান দখল করতে সাহায্য করে। এই গতির কারণে কণাগুলোর মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান তৈরি হয়। আর নির্দিষ্ট আকার এবং আয়তনের অভাব, গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই, যা কঠিন পদার্থের মতো অনমনীয় এবং তরল পদার্থের মতো নির্দিষ্ট আয়তনের অধিকারী না হওয়ার এদেরকে সংকুচিত করা সহজ হয়ে তোলে। আর বাকি অপশানে যেগুলো রয়েছে যেগুলো ভুল, এই যে গ্যাসের গতিশক্তি কম নয়, প্রকৃতপক্ষে তাদের উচ্চ গতিশক্তি রয়েছে, যা তাদের কণাগুলোকে অবাধে চলাচল করতে দেয়। আর যেটা রয়েছে কঠিন এবং তরলের তুলনায় গ্যাসের ভর এবং ঘনত্ব কম, তবে এতে তাদের সংকোচন যোগ্যতা ব্যাখ্যা করে না। আর গ্যাসের স্থান দখল করলে এবং এর আয়তন আছে, যদিও তাদের নির্দিষ্ট কোনো আকার নেই। এই জন্য এগুলো অপশানগুলো ভুল রয়েছে। তো এই ছিল মোট আজকের 10খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও আমরা এইভাবে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা এই ধরনের ক্লাস যদি পরবর্তীতে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে যুক্ত থাকো। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া এমটিএস এর ইংলিশ, টেনোর ইংলিশ ও পিডিএফও রয়েছে আমাদের কাছে। দেখো, কম্পিটিটিভ এক্সামের পিডিএফ, প্রিভিয়াস ইয়ার জিকে, যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে এক্সামে দেওয়ার আগে। আর আমাদের কাছে একদম স্বল্প প্রাইসেই তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুবই স্বল্প প্রাইস। ডেমো দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে ডেমো লিঙ্ক পেয়ে যাবে, বা আমাকে মেসেজ করে বলো, আমি যেটা নেবে সেটা মেসেজ করে বলো, আমি তার ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো। তারপর কীভাবে পেমেন্ট করবে সেই প্রসেসও আমরা বলে দেবো। পেমেন্ট করলেই তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, তোমরা সেগুলো ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে, এই সকল সুযোগ সুবিধাও রাখা হয়েছে আমাদের কাছে। তো যদি নিতে চাও দেরি করো না, সামনে অনেক এক্সাম রয়েছে। তো তুমি যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তার প্রিভিয়াস ইয়ার জিকে কিন্তু অবশ্যই কালেক্ট করে নাও।